যারা 2026 সালে কানাডায় পড়াশোনা করার কথা ভাবছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুবই জরুরি, কারণ স্টুডেন্ট ভিসার নিয়মকানুনে বেশ বড় কিছু পরিবর্তন এসেছে। চলুন তাহলে পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক, বিশেষ করে বাংলাদেশি আবেদনকারীদের জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে। দেখুন, বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কানাডায় পড়তে যাওয়ার স্বপ্ন দেখে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে 2026 সালের জন্য এই স্বপ্নটা পূরণ করার রাস্তাটা কিন্তু আগের মতো আর সহজ নেই, একটু বদলে গেছে। তাই আগে থেকেই সবকিছু জেনে প্রস্তুত থাকাটা এখন সবচেয়ে বেশি দরকারি। বলা যেতে পারে 2026 সালের জন্য খেলার নিয়মগুলো প্রায় পুরোটাই নতুন করে লেখা হয়েছে। তো কি সেই বড় পরিবর্তনগুলো, আর একটা সফল অ্যাপ্লিকেশন জমা দিতে হলে ঠিক কি কি করতে হবে, চলুন এক এক করে দেখে নিই। আচ্ছা, সবার আগে আমরা 4টা সবচেয়ে বড় আপডেটের কথা বলবো। স্টুডেন্ট পারমিট প্রসেসের এই মূল পরিবর্তনগুলো প্রত্যেক আবেদনকারীর জন্যই জানাটা মাস্ট। কানাডা সরকার ঠিক করেছে যে 2026 সালের জন্য তারা সারা বিশ্ব থেকে মাত্র 4,08,000 নতুন স্টাডি পারমিট দেবে। সংখ্যাটা শুনে হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু আসলে এটা একটা বিশাল ব্যাপার, কারণ এর মানে হলো সিট এখন লিমিটেড আর কম্পিটিশনটা হবে আগের চেয়ে অনেক অনেক বেশি। তবে একটা ভালো খবরও আছে, বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করার জন্য আবেদন করবেন তাদের জন্য। দেখুন, তাদের আর প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা পিএএল লাগছে না। এই পিএএল জিনিসটা কিন্তু বেশ ঝামেলার একটা ধাপ ছিল। তো এটা না লাগা মানে আবেদন প্রক্রিয়াটা তাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেল। আর একটা বড় ধাক্কা হলো খরচের দিকটা। লিভিং কস্ট বা জীবনযাত্রার খরচের জন্য যে প্রুফ অফ ফান্ডস দেখাতে হতো, সে অ্যামাউন্টটা এখন অনেক বেড়ে গেছে। এখন প্রায় 22,895 ক্যানাডিয়ান ডলার দেখাতে হবে। মানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার সময় এই নতুন সংখ্যাটা মাথায় রাখা কিন্তু অ্যাবসলিউটলি মাস্ট। আর যে পরিবর্তনটা অনেকের জন্যই বেশ বড় একটা খবর, সেটা হলো স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম বা এসডিএস আর থাকছে না। এই এসডিএস স্ট্রিমটা কিন্তু ফাস্ট ট্র্যাক প্রসেসিংয়ের জন্য খুব জনপ্রিয় ছিল। এখন এটা বন্ধ হয়ে যাওয়ায় সবাইকে একই রেগুলার স্ট্রিমের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। সোজা কথায়, ভিসা প্রসেসিংয়ের জন্য এখন একটু বেশি সময় হাতে নিয়ে নামতে হবে। তো এই যে এতগুলো পরিবর্তন আসলো, এর ফলে বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের জন্য বাস্তব চিত্রটা আসলে কী দাঁড়াচ্ছে, চলুন সেটাই দেখি। এর মানে হলো এখন কম সিটের জন্য প্রতিযোগিতা অনেক বেশি। বিভিন্ন প্রভিন্সের কোটার কারণে অপশনও কমে আসতে পারে। ভিসা পেতেও আগের চেয়ে বেশি সময় লাগার সম্ভাবনা। আর যেহেতু ফাস্ট ট্র্যাক অপশন নেই এবং টাকার পরিমাণও বেশি দেখাতে হচ্ছে, তাই সব মিলিয়ে একটা ভালো করে প্ল্যান করা গোছানো অ্যাপ্লিকেশন এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। তাহলে এখন করণীয় কি? চলুন একটা স্টেপ বাই স্টেপ অ্যাকশন প্ল্যান দেখে নিই। মানে নতুন এই রেগুলার স্ট্রিমে আবেদন করার জন্য ঠিক কি কি ধাপে এগোতে হবে। আবেদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো টাকার হিসাবটা ঠিকঠাক বোঝা। ব্যাংক ব্যালেন্সে ঠিক কি কি দেখাতে হবে দেখুন। প্রথম বছরের পুরো টিউশন ফি, তারপর নতুন নিয়ম অনুযায়ী লিভিং এক্সপেন্স, মানে ওই যে $22,895, আর তার সাথে যাতায়াত ও অন্যান্য খরচের টাকা। তো বাংলাদেশে আবেদনকারীদের জন্য এই সব মিলিয়ে মোট টাকার পরিমাণটা দাঁড়াচ্ছে আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকা। অবশ্যই এটা কিন্তু একটা আনুমানিক হিসাব। টিউশন ফি আর কোন শহরে যাওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে এই অ্যামাউন্টটা কম বেশি হতে পারে। এখানে দেখুন, পুরো প্রক্রিয়াটা একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। প্রথমে একটা ভালো ডিএলআই বা শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে হবে, তারপর সেখান থেকে লেটার অফ অ্যাকসেপ্টেন্স বা এলওএ জোগাড় করতে হবে। এরপর ফাইন্যান্সের কাগজপত্র রেডি করে দরকার হলে পিএএল নিয়ে অনলাইনে আবেদন জমা দিতে হবে। সবশেষে স্থানীয় ভিএফএস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক্স দিতে হবে। যেহেতু এখন একটাই স্ট্রিম, তাই প্রত্যেকটা ধাপই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, তাহলে প্রশ্ন হলো নিজের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, কিভাবে এই ভিড়ের মধ্যে নিজের প্রোফাইলটাকে আলাদা করে তুলে ধরা সম্ভব। একটা সফল অ্যাপ্লিকেশনের মূল মন্ত্র কিন্তু 3টা জিনিস। 1. কেন পড়তে যাচ্ছেন সেই উদ্দেশ্যটা পরিষ্কার করে বলা। 2.
আর্থিক সচ্ছলতার একদম সলিড প্রমাণ দেওয়া। আর ৩, নিজের দেশের সাথে যে একটা শক্ত যোগাযোগ আছে, সেটা পরিবার হোক বা ক্যারিয়ার, তা ভালোভাবে তুলে ধরা। পুরো অ্যাপ্লিকেশনটা সাজানোর সময় এই ৩টা পয়েন্ট মাথায় রাখতেই হবে। ভিসা অফিসারকে কনভিন্স করার জন্য কিছু প্রো টিপস দিচ্ছি, যেমন প্রাইভেট কলেজের বদলে পাবলিক কলেজ বা ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিন। পারলে প্রথম সেমেস্টারে টিউশন ফি আগেভাগে দিয়ে দিন। ব্যাংক ব্যালেন্সটা অন্তত ৩ থেকে ৬ মাস স্টেবল রাখুন। আর সবচেয়ে জরুরি, একটা খুব ভালো আর বিশ্বাসযোগ্য স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি লিখুন। সেখানে আপনার পড়াশোনার সাথে ক্যারিয়ারের যোগসূত্রটা দেখান এবং দেশে ফিরে আসার কারণটাও পরিষ্কারভাবে উল্লেখ করুন। মোদ্দা কথা হল, নতুন নিয়মে সফল হতে হলে প্রস্তুতি নিতে হবে অনেক আগে থেকে এবং খুব ভালোভাবে। এখানে ২০২৬ সালের ৩টা ইনটেকের জন্য অ্যাপ্লিকেশনের একটা টাইমলাইন দেওয়া আছে। যেমন জানুয়ারি ইনটেকের জন্য আবেদন করতে হবে আগের বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই ডেডলাইনগুলো মাথায় রেখে প্ল্যান করলে কাজটা অনেক সহজ হবে। সবশেষে একটা কথাই বলার, সিট লিমিটেড, প্রতিযোগিতা অনেক বেশি, আর তাই দেরি করার একদমই কোনো সুযোগ নেই। প্ল্যান এটাকে এখন থেকেই নিখুঁতভাবে সাজাতে হবে। তো প্রশ্ন হল, ২০২৬-এর এই নতুন চ্যালেঞ্জের জন্য আপনার প্রস্তুতি কি আসলেই শুরু হয়েছে?